আমার মনে আছে একজন লয়ার শেখর সাহেবের আমাদের বড় ভাই। আরেকজন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আছে। এই যে আমার এই মাগুরাটা ছোট্ট প্রয়াস আপনাদের কর্মীদের উজ্জীবিত করে রাখার জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে আমিও চেষ্টা করেছি আপনাদের, আপনি নিজে সাক্ষী, আমাকে বলছেন না শাহিন এটা ভালো হচ্ছে করে দাও, তখন চেষ্টা করেছি। তো ভয়ে কথা বলেনি, দুই তিনজন। না সে তো আমার সাথেই, তো আপনি জানেন যে আমার সাথে টক সাথে কিভাবে কথা হচ্ছিল, আপনি আমার থামায় দিন। শস্যে ভরা বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম। আমার সাথে ওখানে আওয়ামী লীগের যে লয়ার ছিলেন এবং জেলা আওয়ামী লীগের মনে হয় প্রচার সম্পাদক, তার সাথে কিভাবে তর্কাতর্কি হচ্ছিল, আমি চিন্তা করতে ঘটনা করতে এখানেই বেঁধে গেল, পরে আপনি আমার থামাই দিলেন কি করতে যাক এগুলো আমার জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হয়েছে লয়ার। তা আমার এখানে অ্যাডভোকেট ছিলেন ওই যে শেখর সাহেবের বড় ভাই বাচ্চু সাহেব, তিনি একদিন আমাকে রাত্রে ফোন দিয়ে বললো সব কিন্তু তোর পর চাপাই দিচ্ছে, তো তুই কিন্তু তোর কিন্তু সামনে খুব বিপদে। তারপরে আমি ঢাকাতে ঘুম। হ্যাঁ, অথচ সবাই যে দালালি করছে যারা, তারা এখন দেখা যাচ্ছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাইছে, অথচ আমি যুবদল আর করতে চাই না। আমি আমার যুবদল করার বয়সী প্রায় 25 বছর হয়ে গেল। আমি 2000 সাল থেকে এই যুবদলের সাথে ছিলাম, এবং প্রথমে আমি দল সংগঠনে এসে আমি প্রথম জেলা যুবদলের আহ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেলাম। তারপরে দীর্ঘদিন ছিল, এরপরে কমিটি না থাকার পরে 2012 সালে কমিটি হলো। তো 2012 সালে এসে আমি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি। পরে যে আমার সেটা ওরকম কোন এক মানে ইসের কারণে কমিটিটা আবার হেল্ড আপ হয়ে গেল, স্থগিত হয়ে গেল কিছুদিন পরে। এরপরে আমি 2018 সালে যে কমিটি হলো সেই কমিটির আমি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। তো দায়িত্ব পাওয়ার পর থেকে আমি সততা এবং নিষ্ঠার সাথে এই পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনার জীবনের ইনকামের একটা সিংহভাগই বিলিয়ে দিয়েছেন আমি আমার বাবার এবং আমার নিজের মানে শ্রমের যে অর্থ সবই শেষ করে ফেলেছি, নগদ অর্থ। তারপরে আমি 16 বছরে প্রায় 3 কোটি টাকার সম্পদ বিক্রি করছি। বেনিপুরের মাঠে, আমার গ্রামের, আমার একটা মাছের ঘের ছিল, সেখানে আমার জমি ছিল, পার্সোনাল জমি ছিল, সেগুলা আমার এই শহরের ভিতরে 37.5 শতক জায়গা করছিলাম এক সময় যখন বিজনেস করতাম 2002 সালে, 18 সালে, 2002 সালের দিকে। ওই সময় আমি নতুন বাজার, এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তো আমি ওই সময় বেশ কিছু টাকাও মানে পুঁজি করে ফেলছিলাম। তো সে সমস্ত টাকা দিয়ে আমি জমি টমি কিছু সম্পদ করছিলাম, সেগুলোর দাম বর্তমান বাজার মূল্য অনেক। আমি 17 সালে যে জমিটা আমার বাড়ির পাশ থেকে 15 শতক বিক্রি করছি, 37.5 শতক জায়গা ছিল ওখানে, আমার পার্সোনাল জায়গাটা। তো সেই 37.5 শতক জায়গার ভিতরে আমি বিক্রি করছি 15 শতক, যার দাম 47 লাখ টাকা সে সময় বিক্রি করছিলাম, কিন্তু এখন তার দাম 1.5 কোটি টাকা। অর্থাৎ 3 কোটি টাকার যে সম্পদ বিক্রি করছি, গাড়ি টাড়ি সবকিছু মিলে আমার কিছু মানে ডাম ট্রাক, তারপরে এমনি পরিবহন ছিল, ওই যাত্রীবাহী বলছি, পণ্যবাহী পরিবহন, এই সমস্ত গাড়ি টোড়া যা ছিল সবই বিক্রি করে দিয়েছিলাম। লাস্ট একটা পিক আপ ছিল, কয়েকদিন আগে বিক্রি করছি। এই দলের পিছনে সবই মানে আসলে মানে দলের পিছনে জীবন জীবিকার জন্য আমি যে টাকা ইনকাম করছি বিগত দিনে, আমি যদি শুধু কোটি করতাম তাহলে আমার দুধে মাছটা আমার চলতো, আমার পরিবার। আমার তো রাজনীতি করতে যাই, বিভিন্ন সময় বড় বড় প্রোগ্রাম হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই বাস গেছি আমরা, 30টা বাস 20টা বাস নিয়ে গেছি, 20টা বাসে দেখা যাচ্ছে ভাড়া 2 লাখ 2.5 লাখ টাকা। বিএনপি তো ওইভাবে টাকা দিতে পারে, কোনো বিএনপি নেতৃবৃন্দ আমাকে, এই বিশেষ করে যুব দলকে কোনো ওইভাবে মানে খুবই মানে সেই কি বলে শৈবল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখো 1 ফিটা দিলাম শিশির। তো বিএনপি নেতারা আমাদের 1 ফিটা শিশির দিয়েছে, যেখানে দিঘিতে মানে প্রচুর টাকা। টোটাল এই আন্দোলনটাই পুরা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এরা করেছে। বিএনপি নেতাদের ভিতরে 2-1 যে বললাম যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তারা হয়তো বলছে যে আজকে প্রোগ্রাম আছে, সবাই একটু লোকজনের ডাকো বলো, এরকম তারা নেতৃত্ব দিচ্ছে। সবাই পাশ কাটিয়ে তাদের বাঁচার জন্য পাশ কাটিয়ে চলেছে যার যার পিঠ বাঁচানোর জন্য, যার কারণে মামলা টামলা হয়নি। অনেকে মামলা টামলা খেয়েছে বিভিন্ন রাগে ক্ষোভে, সেটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে তাদের সাথে একটা দারুণ হৃদ্যতা ছিল, তাদের কাছে অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে, যেই দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে তারা বড় বেশি বিএনপি করতে গেছে, যেই বেশি বিএনপি করতে গেছে আওয়ামী লীগ তাকে
অমনি ধরছে, ওইভাবে মামলাটা হয়েছে। কিন্তু আমার মনে আছে 2012 সালের দিকের ঘটনা, আমাদের বিএনপির একসময় করতো তারা খুবই তো তাদের নামে মামলা হয়েছে, গ্রেপ্তার হয় না। তা আমি শুধু গ্রেপ্তার হই, তা আমি বেরোয়, আমার একটা আত্মীয় ছিল, আপনি কি কখনো জেল গেটে থেকে বেরোচ্ছেন আবার অ্যারেস্ট হয়েছেন এরকম? এরকম গ্রেপ্তার হয়েছে, জেল গেট থেকে বেরোলাম, তারপরে নিয়ে চলে গেল, বা জেল গেট থেকে বেরোচ্ছি, আবার নতুন মামলা আসলো 2টা, এসে আমার ভিতরে চলে গেলাম। আমি যে আজকে জেল, এরকম একটা ঘটনা যে আমি জেল গেটে বেরোবো, তার মনে হচ্ছে 3 দিন পরে আমার ঈদ, আমি বেরোবো, ঈদের ইসে জামিন হয়েছে, তা বেরোবো, এর মধ্যে হঠাৎ করেই গেটে যাওয়ার পরে দেখি যে দারু একজন আসলেন, 2টো ওয়ারেন্ট নিয়ে এসে আমি ওইগুলো দিয়ে গেল। তা আমি আবার ভিতরে চলে গেলাম, খুবই মনে কষ্ট লেগেছিল, মানে দীর্ঘদিন পরে বেরোবো। ঈদের দিন তো আপনি জেলে কাটিয়েছেন কয়েকবার, ওইখানের কোনো ঘটনা মনে আছে বা আপনার খারাপ লাগতো? ঈদের দিনে একটু খারাপ লাগা নাই, স্বাভাবিক, বাচ্চারা, স্ত্রী। তবে যে আমরা যারা এই দীর্ঘ 17 বছর আমরা রাজপথে থেকেছি বা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ম্যাক্সিমাম এখানে তো আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য পুলিশ কয়েকটা লোকরে নিয়ে চিন্তা করতো, তার ভিতরে হাতে ওই যুব দলের সভাপতি, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, বা স্বেচ্ছাসেবী দলের সভাপতি, সেক্রেটারি। তো এর ভিতরে আমাদের এই ইউনিটের ভিতরে দেখা যাচ্ছে যে এই যুব দল, ছাত্র দলের যারা নেতৃত্ব দেয়, এর ভিতরে দু একজন আবার দেখা যাচ্ছে শেখর সাহেবদের সাথে বা সাকিব সাহেবদের মতো লোকজনের সাথে টিয়াজু করতো। তা আমি এসব লিয়াজু করিনি, আল্লাহর রহমতে। আমার একটা জিনিস থাকুক না, আওয়ামী লীগই কিন্তু আমাকে ভয় পেত। আমি কোনো আওয়ামী লীগকে কোনোদিন ট্যাক্স দিয়ে মাগুরা শহরে রাজনীতি করিনি। এখানে বহুত বড় বড় বিপদ আছে। আমার মনে আছে ছাত্রলীগ, যুবলীগ টোটাল কোর্ট ঘিরে ফেলছে, মানে আমাদেরকে মারধর করবে। ওই দিন ওই নাশকতা বলছি যে আপনার 5 মার্ডার মামলার, ওই মামলার বিষয় নিয়ে ছাত্রলীগ, যুবলীগ পুরা গেটে তারা মারধর করছে, লোকজন আসতে পারে। এর মধ্যে পৌর আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পৌরসভার মেয়র, উনি আসলেন, এসে আমাদের বিএনপির কয়েকজন নেতাকে উনার গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে শুনলাম, আর আমাদের ছেলেরা, ছাত্র যুব দলের আমার সেক্রেটারি ফিরোজ, ওরা কি করছে, ওরা কেউ মানে এজলাসের ভিতরে, কেউ বাথরুমের ভিতরে এরকম পলাই হয়েছে, ভিতরে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ ঢুকছে, ধরে ধরে যদি এটা খোলা ধরে টাইম ধরে নিয়ে আসে, এরকম একটা পরিস্থিতি। আমি হলো ইসে দাঁড়ায় এসপি সাহেবের ফোন দিচ্ছি, এসপি সাহেব ফোন ধরে বলছে যে আচ্ছা দেখতেছি বলে কোনো রেসপন্স দেখি না। পরে ওসি সাহেব, সিআই সাহেব, কোর্ট ইন্সপেক্টর, ওনাকে যে বললাম যে এরকম মানুষ মেরে ফেলবেন এখানে, এই পরিস্থিতি, আপনারা তো পুলিশ নিয়ে এসেই করেন। পরে মনে পুলিশ 2 গাড়ি পুলিশ আসলো, এর মধ্যে শুনলাম যে আমার চেম্বারে আর কি ওরা অ্যাটাক করছে। আমার চেম্বারে এসে, চেম্বারের ভিতরে আমার মহড়া ছিল, আমার মানে সহকারী, তাকে কুপিয়েছে, পায়ে একটা কুপ দিছিল, আর মারটা পিঠে বাড়িটা দিয়েছিল। পরে একজন সিনিয়র আইনজীবী যে ওদেরকে ঠেকানোর পরে আমার নেই, পরে ও তো এখানে পড়ে আছে, ও তো ধরে নিয়ে যাবে, একটা লোক যে হাসপাতালে নিয়ে যাবে সেরকম লোকই নেই। ঘটনাটা শুনে আমি আর সহ্য করতে পারিনি, কোর্টের ভিতর তো ছাত্রলীগ, যুবলীগের ভিতর দিয়ে আমি বেরিয়ে আসলাম। পুলিশের গাড়ি ছিল ওখানে, তখন পুলিশের গাড়ি আসলো, তো ওদের সামনে দিয়ে বেরিয়ে এসে আমার চেম্বারের সামনে বাইক ছিল, ওরে নিয়ে আমি মোটরসাইকেলে করে পিছন দিকে বেরোয় তো একটা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে যে দেখলাম যে হসপিটালের সমস্যা হতে পারে, পরে হসপিটাল থেকে বের করে নিয়ে আমি ক্লিনিকে ট্রিটমেন্ট দিলাম, আমার আয়ত্তের ভিতরে নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরে সেখানে আমার এরকম ঘটনা এখানে ঘটছে। তো বিএনপি যারা করে, যারা ওই আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করছে, বিভিন্ন সেভ হওয়ার চেষ্টা করছে, তারা হয়তো কেউ সেভ হয়েছে, কেউ কিন্তু মামলা খেয়েও মানে সেভ হতে পারে, অ্যারেস্ট হয়েছে, এরকম সারা বাংলাদেশের সেরকম চিত্র ছিল। তারপরও পার্টির যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি সবাই আমরা ফলো করতে পারি, অনেকে বলে বালির ট্র্যাক সরাতে পারে না, অথচ আজকে খালেদা জিয়ার বাড়ির সামনে কত লোক বসে থাকে। বলছি যে আমাদের মানে যে ঘটনাগুলো ঘটছে, যদি সবাই পার্টির জন্য সেভাবে নিবেদিত হতো, সরকার তো অনেক আগে করে যেত। কিন্তু আমাদের ভিতরের লোকজনই ওই সরকারের সাথে তখন লিয়াজো মেনটেন করছে, যে কারণে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুবই হতাশ হয়ে উঠছিলেন। ওনাকে সাধুবাদ দিতে হয় দেশের জনগণের, ওনাকে উনি এইবারের আন্দোলনে বারবার করে ফেল করছিলেন আমাদের দলীয় নেতা কর্মীর কারণে। উনি যে সমস্ত সিস্টেম চালু করছিলেন, মানে শখ তৈরি করছিলেন, সেই শখগুলো পরে মিসিং হয়েছে। আমরা 28শে অক্টোবর যখন ঢাকায় গেছি, সেদিন যদি শুধু বলতো যে মানে ওখানে যদি নেতৃত্ব দেওয়ার মতন কোন সিস্টেম থাকতো, তাহলে ওই সময় তো অনেক আমরা কেন পুলিশের সাথে জামলে যাবো? আসলে শান্তি মিছিল করছে আমাদের চেয়ারম্যান সাহেব, যদি মানে চেয়ারম্যান সাহেব যাদেরকে দায়িত্ব দিচ্ছিল, ওই শুধু বলতো যে শান্তি মিছিল বলে কোনো মিছিল বাংলাদেশে হবে না, তাহলে তো শান্তি মিছিলের অধিকার করলেই তো ধরেন সরকার পতন হয়ে যায়।
মানে পরিস্থিতিটা এরকম ছিল, সারা ঢাকায় আমরা লক্ষ লক্ষ লোক সেখানে অবস্থান করছে। সেখানে ধরেন আধা ঘন্টা নোটিশে যেভাবে টিয়ার সেল, আমি নিজেও সেদিন অসুস্থ হয়ে গেছিলাম, টিয়ার সেল আমার নিজের পিঠে পাশায় এই লাগছিল, রবার বুলেট লাগছিল। আমার সাথে সহকর্মীরা অনেকেই মানে রবার বুলেট খেয়েছিল, ওই সরলার গুলি খেয়েছিল। দিন ছাদের উপর থেকে তারা পরিকল্পিত ভাবে এই কাজগুলো করছিল, আধা ঘন্টার ভিতরে সবাই উঠে যেতে হয়েছে। মানে তারা কিভাবে নিছিল। আমরা আমাদের চেয়ারম্যান সাহেব যে সমস্ত, উনি তো আমাদের চোখ দিয়ে দেখেন, উনি আমাদের নেতৃবৃন্দ যা বলেন তাই শোনেন। উনি ওনার পরিকল্পনাটা লাস্ট যে উনি যে এই ছাত্র আন্দোলনকে বেগবান করে যতটুকু আগাইছিলেন, আগানোর পরে যখন এই ছাত্র নেতারা যখন একসময় হাতচো করে দিলেন, সরকার আমাদের সমস্ত দাবি দাওয়া নিয়েছে, আমরা সব ঘরে চলে যাই, তখন কিন্তু আমাদের ছাত্র দলের নেতাদেরকে যেভাবে উজ্জীবিত করে চেয়ারম্যান সাহেব মুভ করিয়েছেন, এবং এর সাথে অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু সহযোগিতা ছিল, সে অবস্থার উপরে দেশের মানুষ তখন সম্পূর্ণ রাজপথে এই সরকার, এই মানে স্বৈরাচারী সরকার উৎখাতের যে আন্দোলন, সেই আন্দোলনে অলরেডি সাধারণ মানুষ রাজপথে চলে আসছে। তখন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে নাই যে এই যে ছাত্র আন্দোলনে যারা শুরুটা যারা যে সিস্টেমে করতে চেয়েছিল, পরবর্তীতে তারা বিক্রি হয়ে গেছিল, এই জিনিসগুলো সাধারণ মানুষ কিন্তু ওইটা বুঝতে পারছিল। এবং যে কারণে ছাত্রদলের নেতৃত্বেই এবং আমাদের প্রিয় নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বেই এই 5ই আগস্টের যে বিষয়টা, এটা আমরা আলোর মুখ দেখতে পেরেছি। সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়ে গেছে দেশ থেকে। এবং সবচেয়ে আমি নিজে আপনারা দেখছেন মনে হয় ফেসবুকেও আমার একটা আছে। তো আমি 19শে জুলাইয়ের আগে প্রথম যখন ছাত্র আন্দোলনটা শুরু হয়, মাগুরায় কোনো অবস্থান ছিল না। জুলাইয়ের আন্দোলনের শুরুটা, তো জুলাইয়ের আন্দোলনের শুরুটা আসলে মূলত ফারুক ভাই এবং আমি ছাত্রদেরকে মেকানিজম করে মিছিল করার জন্য জায়গা করা। এর ভিতরে উল্লেখযোগ্য হলো শান্ত ভাই মুনতাসির শান্ত যে রিসেন্ট মারা গেল, আর হলো ওই গুলিতে, জুলাইয়ের গুলিতে মানে 4ই আগস্ট গুলি খেয়ে যে ছেলেটা মারা গেল রাব্বি, এদের দুজনের ভূমিকা ছিল কিন্তু ওই দিন অত্যন্ত প্রশংসনীয়। ওরাই এদেরকে মেকানিজম করে, আমরা তো যেহেতু সিনিয়র হয়ে গেছি, আমরা তো সরাসরি ওখানে থাকতে পারি না, তারপরেও আমরা পাশে থেকে, আমি আর ফারুক ভাই পাশে থেকে ওদেরকে উজ্জীবিত করছিলাম এবং ওই দিনের মিছিল শুরু করেছিলাম। এরপরে 15 তারিখের ঘটনা, এরপরে 16 তারিখে ছেলেপেলে এক জায়গা করা, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে আহ্বান করা, তাদেরকে নিয়ে মেকানিজম তৈরি করা, এই কাজগুলো মূলত ওই সময় করছিলাম। তো করার পরে এটা যখন পুলিশ তো সবকিছুই তাদের নখদর্পণে চলে যায়, যেহেতু তাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে। তো যখনই এগুলো ওনারা জানতে পেরেছে, পারার পরেই এরা কি করছে, আমাকে গ্রেপ্তার করার জন্য মানে অন্য ওঠে। এবং আমি জুলাইয়ের ওই আন্দোলনে 7টা ছেলে অ্যারেস্ট হয়, যাদের বাড়ি এই কলেজে, বিভিন্ন কলেজে পড়ে। তো তাদের বাড়ি বিভিন্ন জেলায়, সরকারি কলেজের সামনে থেকে অনেকে মোট হলো 8জন গ্রেপ্তার। তাদের একটা মেয়ে ছিল, মেয়েটাকে মনে হয় ছেড়ে দিয়েছিল, বাকি 7জনের চালান করছিল। তো আমি ওদের সাথে কথা বললাম, এখানে কথা বলে ওদের খাবার টাবার কিনে দিলাম, বললাম যে কোনো টেনশন করো না, যাবে না, আবার আমি নিজেও অ্যারেস্ট হয়ে যেতে পারি। এসব কথাবার্তা শেষ করার পরে ওই দিন ছিল মাগুরা আমাদের বিএনপির একটা প্রোগ্রাম ছিল। তো আমি, আমাদের আহ্বায়ক সাহেব আলী আহমদ সাহেব আমাকে ফোন দিয়ে বললো যেরকম তোমরা কিভাবে আসবা। আমি বললাম যে আমি আমার চেম্বার থেকে এখানে 200-300 ছেলে পেলে আমি অলরেডি এক জায়গায় করছি, আপনারা হলো পার্টি অফিসটা জাস্ট আপনারা জন্য ওখানে আসবেন, আপনারা থাকেন, আমি ওখানে ঢুকবই, পুলিশ যত বাধাই দিই। তো আমি এখান থেকে আমি বেরোবো, এর মধ্যে আলী আহমদ সাহেব আমাকে ফোন দিয়ে বললো আমাকে ওখানে দাঁড়াতে দেয়নি, পুলিশের খুব মারমুখী অবস্থান, তুমি কোনোভাবে এখানে কিন্তু ঢুকে না, বরঞ্চ তুমি টুক করে পান্নান্দলি চলে আসো, পান্নান্দলি স্ট্যান্ডের ওইদিকে একটা প্রোগ্রাম করতে পারি কিনা। তো আমার সাথে তখন এত লোক, আমি চিন্তা করলাম যে এদেরকে তাহলে কিভাবে পাঠাই। তো 2-4 জন করে রিক্সায়, ভ্যানে এরকম করে পাঠিয়ে দিলাম, সিএনজি অটোতে গেল, ওরা পান্নান্দল চলে গেল। আর আমি এখান থেকে 7-8টা মোটরসাইকেল আমার পিছনে, আমি এই পাশে ভাইনার মোড়ে উঠে, ভাইনার মোড়ে যখন পান্নান্দলমুখী হলাম, তখন কিন্তু শান্ত আমার সাথে ছিল। তো শান্ত এবং আমি, নুরুজ্জামান নামে এক মেম্বার আছে, সে যুবদল করে, তারপর যুবদলের আহ্বায়ক শ্রীপুর থানা ফরিদ, এরা সব, তারপর শ্রমিক দলের সেক্রেটারি ইমদাদ সহ আমরা নেতৃত্ব যারা দেই বিভিন্ন ইউনিটের, আমরা এখানে একসাথে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখানে যে দেখলাম পান্নান্দল তো পুলিশের মারমুখী ভূমিকা, পুলিশ প্রত্যেক মোড়ে মোড়ে। তো আমি যখন যাই তখন আমার ওদের 2-1 জনের সামনে পড়ছে,
এরপরে ওটা ক্রস করে যাওয়ার পরে পিছনে লাগছে পুলিশ, এটা আমি বুঝতে পারিনি। আমি যে সামনে যে একটা জায়গায় দাঁড়ায় বলতেছি, কথাবার্তা বলছি যে পরিস্থিতিতে এটা প্রোগ্রাম তো করা যাচ্ছে না, গেল না, কি করা যায়, এই কথা বলছি এর ভিতরে দেখি পুলিশের গাড়ি 4টা-5টা গাড়ি চলে আসছে। আসার পরে এসে আমার পুলিশ তো পিস্তল ঠেকে গেল, আর আমার সাথে যারা ছিল অনেকে দৌড় দিয়ে পালাই টেলাই গেল, কিন্তু শান্ত আমার কাছ থেকে সরে নেই। শান্ত আমার যদিও কাজিন, তো আমার কাছ থেকে সরে নেয়। নুরুজ্জামান ওরে ধরলাম, আমার পুলিশ আমার একদম কপালে পিস্তল ঠেকাইছিল। দারোগার নামটা হলো তৌহিদ বা তৌফিক নামের দারোগাটা, আর মাসুম নামের দারোগাটা ইডার বুকে পিস্তল ঠেকায় নুরুজ্জামানের। তো আমি যাই দুইজনের 2 হাত ধরছি, 2 দারোগার। আমি বললাম যে এখানে আমরা কেউ কি চোর না ডাকাত, আপনারা এইভাবে করছেন। এই বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ আমাকে ডিবির লোকজন এসে আমার মানে হকি স্টিক দিয়ে একটা বাড়ি মারতে গেল, তারপর আমার থাপড় উঁচু করে নিয়ে আসলো। হ্যাঁ, মানে মান অপমান যাকে বলে, মানে আমি যে একজন আইনজীবী, আমি যে একজন আইনের সেবক, এইসব মান ছিল না। তো এরকম একটা পরিস্থিতিতে আমি মানে অ্যারেস্ট হয়ে যখন ওদের গাড়িতে উঠলাম, তখন এক পর্যায়ে দেখলাম যে এদের যে আচরণ, আমি গুলি করলে করেন গুলি করেন, হ্যাঁ না মেরে ফেলবেন, এই তো মেরে ফেলেন আমাকে, এইভাবে ঝাড়ি ঝুড়ি দিলে পরে ওসি সাহেব আবার আমার ডিবির গাড়ি থেকে নামালো, নামায় ওনার গাড়িতে উঠালো। না না, এটা কে আচরণ করলো? থাপ্পড় মারতে চাই, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমিও সুপ্রিম কোর্টের আইনজীবী, তুমি আমার থাপ্পড় মারতে চাই এরকম, এটা তো খুব কষ্ট লাগলো। আমরা কি চোর না ডাকাত? আমি এটা রাজনৈতিক দলের নেতা, তাই গ্রেপ্তার করবেন, করেন, সমস্যা নেই, গ্রেপ্তার তো করতেই পারে ডাক্তার। আপনারা বাংলাদেশে কাউকে গ্রেপ্তার করতেছেন না, করেন, সবাইকে করেন। না না, আমরা তো কোনো খারাপ আচরণ করছি, কি ব্যবহারটা করলো বিভিন্ন অফিসার, কি ব্যবহার করেছেন? আপনারা এখানে কেউ খারাপ ব্যবহার করেন, কিন্তু উনরা এসে কি আচরণ, আমরা কি একটা বলেছি? সারা জীবন ক্ষমতায় থাকবে না, আচরণগুলো আমাদের মনে থাকবে। আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না, আচরণগুলো আমাদের মনে থাকবে। বাংলাদেশে কোথায় আছে, কোথায় থাকেন সেটাও তো আমরা দেখবো, তাই না? সবাইকে পাওয়া যাবে, যারা যে আচরণ করবে সে আচরণের হিসাব নেবে না। তো ওনার গাড়িতে উঠার পরে তারপরে আমি তো একটু বক্তব্য দিচ্ছি, সেটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এরপর আমি অ্যারেস্ট হয়ে চলে গেলাম জেলখানায় যাওয়ার পরে জেলখানায় যে দুর্বিষহ জীবনযাপন করছি, 19-20 দিন ছিলাম জেলখানায়। এই 20 দিনে ধরেন ওখানে খাবার দাবার ছিল, কাঁঠাল আছে না, কাঁঠালের উপরের ওই অংশটুকু কেটে ভিতরেরটা সব চুড়াই দিয়ে সেটাতে রান্না হতো কোনো রকম, তা গালে যায় না, সেটাতে ভাত খেতে হতো। তাই দিয়ে কোনো রকম শুধু ভাত খাওয়ার মতন খাওয়া হতো, মানে জীবন বাঁচানো খাওয়া। ভিতরে ক্যান্টিন সবকিছু বন্ধ করে দিচ্ছিল। ক্যান্টিনে বিস্কুট পাওয়া যেত না, ক্যান্টিনে কলা পাওয়া যেত না, জেলখানায় এসব তো পাওয়া যেত, এগুলো পাওয়া যেত না, এরকম পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে জেল থেকে জানতে পারলাম যে রাব্বি মারা গেছে 4 তারিখের এই ঘটনায়। 4 তারিখে তবে আন্দোলনটা কিন্তু ওই সময় রাব্বিরা, এই ছাত্র দলের রহিম বা সবুজ সহ আমাদের বিএনপির বেশ কিছু লোকজন রাজপথে কঠিন ভূমিকা রেখেছে। আর শান্ত তো আগের থেকেই, তার আগেও নির্বাচনের সময় জেলে গেছে, আমার সাথে বারবার জেল খাটছে। ও একটু শারীরিকভাবে মানে অসুস্থ হয়েছিল, এর ভিতরে ডাক্তার ওষুধ খাইতে বলছিল, সেগুলো ঠিক মতন খাইতে পারে নাই। এরকম করতে করতে যাই হোক বারবার করে জেলে যাওয়ার কারণে, হ্যাঁ উনি অনেক নির্যাতিত। আমার চাচাতো ভাই, আমার কাজিন, তো সে তো রিসেন্ট আপনারা শুনছেন যে ঈদের 3 দিন আগে তাকে সে মানে ঢাকায় ডায়ালিসিস করতে যেয়ে হার্ট অ্যাটাক করেন এবং ঢাকা পিজি হসপিটালে ইন্তেকাল করেছেন। সবাই, আমি ওর যদি ছোট ভাই যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে এবারে ওকে ক্ষমা করে দেবেন, এবং এটা আর কি আমার দাবি সারা দেশবাসীর কাছে, যদিও কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে, মহান রব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন, সেই দোয়া করি আমি। তো আমরা সবাই করি আর কি। তো যাই হোক, এখন সব পরিশেষে আসলে মানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসছে, দলের নিবেদিত কর্মী, দলের নিবেদিত লোকগুলো, তাদেরকে আসলে বাঁচিয়ে রাখতে হবে। মাগুরাবাসীর উদ্দেশ্যে আপনি আপনার শেষ বক্তব্য? মাগুরাবাসীর উদ্দেশ্যে আসলে বক্তব্য হলো যে আমি যেহেতু রাজনীতি করি, আমার মাগুরার বিশেষ করে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়ার সব ইচ্ছা এবং এই দলের প্রতি আমার ভালোবাসা, ডেডিকেশন সবকিছু মিলিয়ে আমি চাই যে মাগুরার এই দলের পক্ষ থেকে আমি নেতৃত্ব দিব।
এবং আমার ইচ্ছা যে আমি আগামীতে বিশেষ করে পৌর মেয়র নির্বাচন করবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় আছে। সেই আঙ্গিকে আমি পৌর এলাকাতে কাজগুলো করে আসছি। পৌর এলাকার কাজ করতে মানে 9টি ওয়ার্ড আছে আমাদের মাগুরায়, ক শ্রেণীর পৌরসভা। আমি সেখানে সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের বিশেষ করে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকার চেষ্টা করি, দলীয় নেতাকর্মীদের সমস্ত কার্যক্রম করে দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হলো যে মাগুরাবাসী খুব ভালো থাকুক, মাগুরা একটি মডেল শহর হিসাবে পরিচিত হোক, মাগুরার মানুষকে মাগুরার স্কুল কলেজ লেখাপড়া সমস্ত কিছুর মান ভালো হোক, মাদক মুক্ত একটি মাগুরা তৈরি হোক, একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক মাগুরাতে, যেটা বিগত 16 বছর বা 17 বছরের যারা এই দেশে শাসন করেছে, শোষণ করেছে, মানে তারা সেটা করতে পারেনি। তো আমার ইচ্ছা, যদি আমি দায়িত্ব পাই, কখনো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যদি আমার ঘাড়ে এরকম কিছু অর্পণ করেন, তো অবশ্যই আমি সেটা পালন করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই মাগুরার জন্য, মাগুরাবাসীর জন্য। এটা হলো আমার ইচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মানে পরিবার তো দীর্ঘদিন ধরে নির্যাতিত। পরিবারের ওই 20 আগস্টে, মানে এই লাস্ট আগস্টের আমার স্ত্রীকেও গ্রেপ্তার করছিল, আমার বাবাকেও গ্রেপ্তার করছিল ওই দিন। তো বাবা স্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে আমি আবার গ্রেপ্তার হয়ে গেলাম, তো ওই জন্য তারা আল্লাহ রহমত যে তাদেরকে ছেড়ে দিছিল। তো আমার স্ত্রীরাও সাফারার হচ্ছে, পরিবারের সন্তানরা তাদের ইচ্ছা বাবার সাথে অনেক কাজ করা, অনেক সেইভাবে আমরা সময় দিতে পারিনি, পরিবারকে সময় দিতে পারিনি দীর্ঘদিন। তবে এখনো যে পারছি তেমন না, মানে আসলে কাজ করতে হচ্ছে। আমি সংগঠন গোছাতে হচ্ছে, সংগঠনটা বিশেষ করে আমাদের সংগঠনের যে বিশেষ করে নিবেদিত কমিটি সংক্রান্ত নিবেদিত লোকগুলোকে প্রোভাইড করা, ভালো জায়গা করে দেওয়া, সেই কাজগুলো আমি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এখানেও আমাদের বিএনপির অনেক প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি আর কি। আর আমি যে পেশায় আছি, এই পেশায় থেকে তো সেবামূলক একটা পেশা, এবং আমি চেষ্টা করি দীর্ঘ 16 বছরে আমাদের দলীয় নেতাকর্মীদের সেবা দিয়েছি, আগামীতেও দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাইকে সেবা দেব। বিনিময়ে হয়তো আমার অর্থ আসে, তো সেটা আমি কারো কাছে কোনোদিন হাসি মুখী ছাড়া কালো মুখী কারো কাছ থেকে কোনোদিন টাকা নিই না। আমি কাজ করে দিই, তার সেবাটা করি, এর বিনিময়ে যদি কিছু দেয়, সেটা ওই যে সেই অ্যাডভোকেটদের যে নিয়ম, পিঠে তো আপনারা দেখছেন গাউনের পিছনে এই থাকে, তো এইটা ওই নিয়মেই, মানে যা দেয় পিঠের ভিতরে দিয়ে দিল। তো আমরা সেটা হয়তো এখন সরাসরি নিই, এখন পিঠে তো আর নেওয়ার সিস্টেমটা নেই, হাতে হাতে নিই। তবে আমি নিজে হাতে নিই না, আমার সহকারী আছে, তাদের কাছে বলি, এটা সহকারীরা যদি বলে ভাই এতটা এরকম কম দিচ্ছে, আমি ঠিক আছে যাও। আমি কাউকে অখুশি করে কোনো কাজ করি না আর কি। তো এই হলো পরিস্থিতি। মাগুরা টককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার মনে পড়ে প্রথম যখন মাগুরায় টকের এই মাগুরায় শুভ উদ্বোধন হয়, সেটা মনে হয় আমি এবং আওয়ামী লীগের। তো আমার মনে পড়ে প্রথম যখন মাগুরাতে মাগুরা টকের কার্যক্রম শুরু হয়, তো মাগুরার 4 জন ইয়াং নেতৃত্ব দিয়ে শুরু হয়। তাদের ভিতরে আওয়ামী লীগের 2 জন ছিল, আমির উসমান রানা আর হলো আর শাকিল বোধহয়, আর আমি ছিলাম, আর আমাদের আরেকজন নেতা ছিল সম্ভবত শাহেদ হাসান টগর। এটা আমরা শুরু করি। এরপরে সরাসরি আমরা স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয় মাগুরা টকের, সেখানে শাকিল সাহেব, শাহিন সাহেব, আমি এবং টগর সাহেব। তো সেদিন আপনার মনে তো পড়ে সেগুলো, সেই পরিস্থিতি কথা মনে পড়ে। তো তখন কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ আমরা বিএনপির পক্ষ থেকে আমি কথা মানে তাদের সাথে ভয় পেত, হ্যাঁ সবাই ভয় পেত। তারপরে টগর সাহেব থাকলেও ওইখানে যা কথাবার্তা যা বলা, সেটা আমি বলছিলাম, যেটা সরাসরি ওদের সাথে বাকবিতণ্ডে যাওয়া বিষয়গুলো। তো এটা হয়েছে। আর সেজন্য আমি এই বিশেষ করে মাগুরা টকের যে কার্যক্রম বিগত দিন থেকেই, যেটা ওই সময় আসলে সাংবাদিকরা তো কেউই আগে আসে নাই, মনের কথাগুলো বলার যে সিস্টেম, সেটা আসলে সাংবাদিকরা ওইভাবে নিতে চায়নি বা করতে চায়নি। আপনি এটা করে অন্তত আমাদের কিছু মনের ভাব প্রকাশ করা, কর্মীদেরকে উজ্জীবিত করার যে বিষয়টা আপনি কাজ করেছেন, এই যে মাগুরা টকের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। মাগুরাবাসীর জন্য এরকম কার্যক্রম আপনি যে উদ্যোগ নিয়ে মাগুরাতে এই কাজগুলো করছেন, বা আমাদের অনেকের মনের ব্যথা, অনেকের মনের কষ্ট, অনেকের দুঃখ দুর্দশার কথা, বিশেষ করে রাজনীতি যারা করে তাদের যে কথাগুলো তুলে ধরছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
আমি মাগুরা জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কাজগুলো আপনি আরো সুন্দরভাবে করুন, আমাদের সহযোগিতা সবসময় আপনাদের পাশে থাকবে, এই আশাবাদ করছি, এই আশা ব্যক্ত করছি আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।